জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী এবং তুমি তাহলে আমি খুব স্বাভাবিক, মানে আমি একটা ফল কেটে দিয়েছি, আমার একটা নাতি আছে, সেই নাতিটা ফল কেটে দিয়েছে, একটা বিদানা কেটে দিয়েছে, দেওয়ার পরে ওর বাচ্চারে খাওয়াচ্ছে, প্লাস সে আমার নাতিও খাচ্ছে, এটা তার নাম হচ্ছে নাফিস, সে খাচ্ছে। এখন আমি বলছি কি যে মা তুমিও খাও, তুমি খাইলে তুমি যখন ও দুধ খাবে, এটা আমি সত্য বলছি যে দুধ খাবে তখন তোমার ওটাকে ওর ওর কাজে লাগবে, কিন্তু তোমারও কাজে লাগবে ওরও কাজে লাগবে, তা তুমি তাড়াতাড়ি আসো। আমি ঘরে আসছি, ঘরে এসে আমি বোরকা পরেছি, আমি গোসল করেছি, ওই এক জায়গায় বসেই ওরে ভাত খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে, আবার ওর সাথে কথা বলতেছি আমি, স্বাভাবিক। তারপরে আমি বললাম কি জান আচ্ছা তা ঠিক আছে আমি চলে যাই, তোমরা আসো। পরে আমি আবার ঘরের থেকে ফিরে গেছি, জমা তুমি কোন সময় যাচ্ছ, আমার রান্না হয়ে গেছে প্রায়, আমি তো আসতেছি। আমি যে দাদিকে আমি দাঁড়াবো না, আপনার দাঁড়াতে দেবেন, আপনি চলে যান। আমি চলে গেছি। পরে আগের দিন বিকেলে মানে আসরের পরে, আমি আসরের নামাজ পড়ে আমি তসবি করতেছি, তখন ওর বোন আসছে আর ভাবি আসছে, বোনের ভাইয়ের বউ, শুভর বউ, দুইজনে আসে ওরে ঘুম দেখেছি। ওরা দুইজন ঘুম থাকার পরে ওরা আমার কাছে গেছে, আমি ওই পিছনের বসে আমি তসবি করতেছি। এখন ওরা আমার কাছে যাওয়ার পরে আমি বলছি যে খালা ভালো আছো, মামি ভালো আছো, আমি কিন্তু ওদের খালা ভাবির মেয়ে, ভাবির যে বোন তাকে খালাই বলে, তারা আমি খালা বলি, মা বলে। আমি আমার ছেলের হোক আর মেয়ের হোক সবাইকে আমি, যে মেয়ে তাকে খালা বলি আর যে ছেলে তাকে মামু বলি। মামা বলি না, কিন্তু আমি মামু বলি, কেন এটা আমার আদরের ডাকি যেন আমি এটা মামু। আর তারপরে বলছি কি যেন মামি বসো, যে না আন্টি বসবো না, এখন চলে যাই। ওরা চলে গেল। রাত 8টার দিকে আসছে শুভ। আসার পরে আমি বলছি যে মামা আমি তো তরকারি গরম করতেছি, তুই খেয়ে যা। তার হচ্ছে কি যে না আন্টি আমি এখন খাবো না। ওই সময় 200 টাকা দিয়ে গেছে ওর কিন্তু ওইটা খুব সেন্টিমেন্টাল হয়েছে। কেন হয়েছে যে ওই ভাই বোনকে আমার আমি যোগাযোগ রাখি না, মাঝে মধ্যে আমার আড়াই মাস যাবৎ ভাবি এখানে, ভাবির বাড়ি হচ্ছে ওইখানে, স্কুলের ওইখানে। আড়াই মাস যাবৎ ভাবির বাড়ির থেকে কেউ এখানে আসে না, ভাবির বাড়ির কেউ ফোন ভাবি ধরে না। ভাবি আমার কাছে যে অভিযোগটা করেছে যে আমার আব্বা আর 2 মাসে কি, আমার আব্বার এত কাজ যে 2 মাসে তার নাতি, তার প্রথম ঘরের নাতি, সে দেখতে আসতে পারলো না। আমার ভাবি আমার কাছে এই আক্ষেপটা করছে, তারা আসে নাই। মোবাইলই তারা, মোবাইল যত তার, আমার দাদির, আমার এই বাবা একটু আমার ইসের আমার শুক্রবারে, এই যে শুক্রবার মারা গেল, এর আগের শুক্রবার আমার ভাগ্নের, আমার ভাইপোর আকিকা দিছি 4টে, মানে দিয়ে 2টা হচ্ছে মানত আর 2টা হচ্ছে ওর আকিকা, ছাগল দিয়ে। তাদের বাড়ির থেকে 3-4 বার ফোন দেওয়ার পরে তারা আসছে, তার আগে আর আসে নাই। তার আম্মা কিন্তু আসে নাই, তার আম্মা আসে নাই। এই আড়াই মাসের মধ্যে তাদের বাড়ির থেকে একটা লোক একবার একটু আসে নাই। ভাবি এটা নিয়েও ভাবি হতাশার মধ্যে ছিল। হতাশা ছাড়া ভাবির কোনো কিছুতে, শুধুমাত্র ভাবি শুধু বলতো যে আপনার ভাই কি ছাড়া পাবে না। ভাবির কাছে বিভিন্ন জন বিভিন্ন সময় বলছে যে তোর স্বামী কখনো ছাড়া পাবে না, তোর স্বামী যদি ছাড়া পায়, তোর স্বামী সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে। 17 তারিখে আমার ভাইয়া ছাত্রলীগের একটা প্রোগ্রাম করেছিল, 17ই মার্চে বঙ্গবন্ধুর 17ই মার্চের প্রোগ্রাম হচ্ছে। তোর ওই প্রোগ্রামটা হচ্ছে তোর স্বামীর জীবনে কাল হয়েছে। তোর স্বামীর জীবনে জেলতে বেরোতে পারবে না, আর বেরোলি তোর স্বামীকে মেরে ফেলবে। ভাবির কথা ছিল একটাই, ও ভাই আপনার ভাইয়া কি বেরোতে পারবে না। তা আমি ভাবির শুধু বলতাম যে শুধু হতাশার কারণে এটা হয়েছে, হতাশা ছাড়া আমার ভাবির, কারণ 4 বার আমার ভাইকে জেল থেকে, আমার ভাইয়ের যখনই জামিন হয়েছে তখনই আমার ভাই আমাকে ফোন দিয়ে, 2জনকে ফোন দিছে। এক হচ্ছে আমাকে ফোন দিছে প্রাইভেট কার পাঠা, মানে প্রাইভেট কার পাঠা কেন, ভাবিকে আর বাচ্চাকে নিয়ে সে ওই জেলখানায় ভাবি আর বাচ্চা নিয়েই উঠবে, মানে জেলখানাতে বেরোবে ভাবি আর বাচ্চারে কোলে নিয়েই। আমি 4 বার গাড়ি ঠিক করেছি, আমার ভাবিকে আমার ভাই 4 বার ফোন দিছে, আমার ভাইকে জেল গেট থেকে আবার নিয়ে গেছে। আমার ভাবি আমাকে আবার আমার ভাই ফোন দিয়ে জেল থেকে বলেছে যে আমারে আবার রিঅ্যারেস্ট করেছে, তোর ভাবিকে পাঠাস না। আমি সেই আমার ভাবিকে আবার পাঠাইনি, 4 বার এরকম হয়েছে। যেটা আপনার ওই যে ইসের যে ডকুমেন্টস আছে, আপনার যে ডকুমেন্ট, ওই যে জামিনের যে কপি আছে আর শোন অ্যারেস্টের কপি দেখলে আপনি বুঝতে পারবেন। মানে ছাড়া 3 দিন কারাগারে রাখিছে জামিন হওয়ার পরেও। কয়টা মামলা? আমার ভাইয়ের 11টা মামলা। এজাহার নামেও কয়টা, মানে কয়টা এজাহারে নাম আছে? এজাহারে নাম ছিল অনলি 2টা, আর এরপরে সব শোন অ্যারেস্ট দেখাইছে।
মোট 11টা মামলা। 11টা মামলা। এখান থেকে আবার 3টা মনে হয় ওই ইসির থেকে নাম কেটে দিছে, কিন্তু আমরা সঠিক শিওর না, কিন্তু আমাদের কাছে নকল আছে। 3টার মনে হয় নাম কেটে দিছে আপনার, 3টা না 2টা, 11টা মামলা। 11টা মামলা, কিন্তু 3টার মানে ওর নাম কেটে দিছে। ওই সময় ইসে ছিল, পরবর্তীতে ওই দেখিছে যে ও ইন্ডিয়ায় ছিল। এই এই যে জাবিনী আছে, জাবিনীর ঘটনা যখন ঘটছে তখন হচ্ছে ইন্ডিয়ায় ছিল, পাসপোর্টে দেখাচ্ছে যে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়াতে, কিন্তু হ্যাঁ মামলা আসামি। মামলা আসামি। কিন্তু আপনার আমার ফোনটা কই, আমার আপনার আমার ওই ভাইকে এই যে মামলায় আমার ভাইয়া ওই যে এক কনস্টেবলের পাও জড়ায় ধরেছে যে আমার হ্যান্ডকাপটা খুলে দেন, আমি আমার ছেলেটারে, আমার ভাবিও ওই সময় ছিল, যে আমার ছেলেটারে আমি একটু কোলে নিই। ওই মামলায়, যে মামলায় ভাইয়া ওই কনস্টেবলের পাও জড়া ধরেছে, ওই মামলা সেদিন ভাইয়া ইন্ডিয়ায় ছিল, সেই মামলায় ভাইয়ারে অ্যারেস্ট দেখাইছে। আচ্ছা, তাহলে এই জেলে যাওয়ার পরে আপনার আমার বোন, আমার বোন, আমার বাচ্চাটা কিভাবে মৃত্যু হলো? ওইটা খাওয়া হয়নি, ওইটা খাওয়া হয়নি। অবমাননা আছে। অবমাননা বলতে আমি একটা চাকরি করি, আমি মোটামুটি একটা ভালো বেতন পাই, যেটা দিয়ে আমি মোটামুটি আমি পুরো সংসারটা, মানে সবাই একসাথে, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি। আমরা মানে আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স করতে গেলেও সব আমরা ওই আমার মার কাছে দিই, মা সব কিছু করে। আমাদের কোনো মানে বাইরের কোনো নেই, আমরা সব জয়েন্ট ফ্যামিলি। আমরা এখনো পর্যন্ত জয়েন্ট। আমরা তার মানে তো মানে অনেক বেশি অভাব অনটন তো আর ছিল না। না অভাব মানে না খেয়ে থাকার। না এটা না, আমাদের। আচ্ছা আন্টি, মানে আপনি একটু ছোট করে বলেন ওই যে আপনার কার বাড়িতে যেন গেছিলেন? আমার মামার বাড়িতে, মানে বাসাবাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, যাওয়ার আগে তাকে বলে গেছে এবং ওরও যাওয়ার কথা ছিল, হ্যাঁ, এবং তখনও সে স্বাভাবিকই কথা সব বলছে যে স্বাভাবিক। না আপনি যান, আমরা আসতেছি। এই জিনিসটা একটু ছোট, এই কথাটা কি হ্যাঁ। বলেন, মানে এইটা কটা এইটা একটু বলেন, তারপরে আপনি আপনার যেটা বলেন। আগেটা অনেক বড় হয়ে গেছে তো এই জন্য। জি খালাম একটু বল। কেউ বলতেছে যে ওই যে শিমুল নামে এক সাংবাদিক লিখছে যে দ্বিতীয় বিয়ে আছে, তার স্ত্রী প্রেগনেন্ট, যে 11 মাস জেলে। আমাদের পরিবারে অগাধ টাকা ছিল না, কিন্তু কখনো অভাব নাই, মানে অগাধ টাকা নেই কিন্তু আমাদের পরিবারে অভাব নেই। আমাদের পরিবারে আমরা সচ্ছলভাবে সবসময়ের জন্য যার যেটা যতটুকু করণীয় সেটা আমরা করতে পারছি। আমরা অসচ্ছল না, আল্লাহর রহমতে আমরা অসচ্ছল না। সবাই বলবে আমরা আমাদের বিষয়ে আপনি এই গ্রামে খোঁজ নিলে মুসলিমা 2-4 জন লোক বাদে আপনি যদি 100টা লোকের সাথে, আপনি 100টা লোকের কাছে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ভাই বা আমরা কেমন ধরনের মানুষ। নিজেরা বিয়ে করছিল, ওরা নিজেরা বিয়ে করার পরে তারপরে এটা 2 ফ্যামিলির থেকেই একটু দূরত্ব ছিল। কিন্তু আমার আব্বা যখন মারা গেল তখন ওই মানে ভাবির বাপ রুল কাকা সে আসছিল, যার কারণে আমার আব্বা, আমরা সবাই মিলে, তারাও দিতে চাইছিল না, আমরাও আনতে চাইছিলাম না, যার কারণে পরবর্তীতে আমরা বসে, মানে যেহেতু দুজনে প্রচুর ভালোবাসে, পরে দুজনে ছাড়া বাঁচবে না, যার কারণে আমরা এটা মেনে নিছি। এবং আমাদের সুসম্পর্ক, মানে ভাবি মৃত্যুর আগে এখনো পর্যন্ত তাদের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু ভাবি, আমি যেদিন সোমবারে আইছি, ভাবি আমাকে 3টি প্রশ্ন করেছে। আমি রুহুল কাকারে ঠিক সেম প্রশ্ন করেছি যে কাকা, আমার ভাইও ঠিক রুহুল কাকারে সেম প্রশ্ন করেছে যে আপনার কি 2 মাসের মধ্যে একবার আমার বাড়ি যাওয়ার সুযোগ হলো না? এই যে হাশেম ভাই থাকে সবসময় রুহুল কাকার সাথে, সে আপনার আমি এই কথাটা আমি হাশেম ভাইকে ওই প্রশ্নটা করেছি যে সাদে ভাই, আপনি একটু এই প্রশ্নটা করবেন যে রুহুল কাকা কি 2 মাসের মধ্যে একবার একটু আসতে পারলো না, তার পরিবার থেকে কি কেউ আসতে পারলো না, অথচ তারা সারা দিন রাত পড়ে থাকতো আমাদের বাড়ি। এই জেলে যাওয়ার পরে এই 2-3 মাস এই সন্তানটা হওয়ার পরে হচ্ছে দূরত্ব। সাদ্দাম দিন পর যাইতো, যখন বাগেরহাট জেল থেকে যশোর জেলে দিয়ে দিল, মানে হয়রানি করার জন্য। বাগেরহাটের তো এখানে বাগেরহাটের কেস, বাগেরহাটের মামলা, এখানে বাগেরহাটের জেলে থাকবে, তাকে দিয়ে দিছে যশোরে। সেই যশোর জেলে যাওয়ার জন্য আমাদের পক্ষে তো বাচ্চা, 9 মাসের একটা বাচ্চা বা 6 মাসের বা 7 মাসের একটা বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব না। আমাদের ওইভাবে আমরা ক্যাপেবল না যে প্রতিদিন আমরা প্রাইভেট কার নিয়ে 15-20 দিন পর একদিন 6-7 হাজার টাকা লাগে আমরা দিতে পারবো।
আমরা অতটা ক্যাপাবল না, কারণ 5 তারিখের পরে আমাদের পরেও অনেক আমাদের ঘের দখল করেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে, যার কারণে আমরাও অনেক আর্থিকভাবে সমস্যায় ভুগছিলাম। যার কারণে আমরা কিন্তু ইসের বরাবর আমরা ম্যাজিস্ট্রেট বরাবর একটা শুনানিও করছি যে ভাইয়া লাস্টে বলেছে আমাকে 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 দরকার হয় সারা জীবন জেলে রাখুক, কিন্তু বাগেরহাট রাখুক। তার আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে আমরা এটা নিয়ে শুনানিও করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত এটা মঞ্জুর করে নাই। তো যেহেতু আমার বোনের এই ঘটনা দেখছি, যে ওইখানে যাওয়ার পরে আমরা মনে হয়েছে যে হয়তো আমার বোন তার স্বামী যেহেতু বারবার জামিন হওয়ার পরেও সে জামিনে মুক্ত হচ্ছে না, হয়তো সে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। এটা ভেবে আমরা ভাবছি যে এই কারণে আত্মহত্যা করতে পারে। আমার বোনাইকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, কিন্তু এটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে চাইছি, কিন্তু পরবর্তীতে কিছু তথ্যের গ্যাপের কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি প্রয়োজনে আমি বাদী হয়ে আমি মামলা দেব। আমার বাবা দিয়েছে, আমার বাবা যদি কোনো কার্পণ্যতা করে থাকে আমি বাদী হয়ে আমি মামলা দেব পরবর্তীতে, যদি এরকম সুযোগ থাকে। দুইটা বিষয়, একটা ভাই সাদ্দাম তো আমার ভাই, 5 তারিখ করে আমি শেখ হাসিনা পতনের পরে আমি ওকে নিয়ে যেভাবে যা করেছি তার পরিবারও জানে। সাদ্দামের বড় ভাইয়ের সাথে যে আপনার সাথে একটা তর্কাতর্কি গতকাল, হ্যাঁ, তার সাথে তেমন কিছুই না। কি নিয়ে এটা, কি নিয়ে কি হয়েছে তো সেই জানে। কি কারণে আপনারা কি আমি ওইখানে যাওয়া মাত্রই সে আমার দিকে রয়ে আসে, কেন আসছে সেটা সে জানে। আর নাফিজ আসলে কে? আপনার ভাইয়ের নাম ছিল শেহজাদ হোসেন। নাফিজ হচ্ছিল সাদ্দামের ভাগ্নে, বড় বোন। তার বয়স সে ক্লাস 7 বা 8 এ পড়ে। থানা ছাত্রলীগের সভাপতি ছিল জুয়েল হাসান সাদ্দাম আমার ভাই। তো তার ওয়াইফ হওয়াতে আমার বোনকে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার যদি পাইতো, আমার মাকেও অনেক সময় বিভিন্ন রকম সময় হুমকি দামকি বা বিভিন্ন বাজে বাজে কথা বলতো। এটুকু আমার নলেজে আছে। ভাই সাদ্দাম তো আমার ভাই। 5 তারিখ করে আমি শেখ হাসিনা পতনের পরে আমি ওকে নিয়ে যেভাবে যা করেছি তার পরিবারও জানে। সাদ্দামের বড় ভাইয়ের সাথে যে আপনার সাথে একটা তর্কাতর্কি গতকাল, হ্যাঁ, তার সাথে তেমন কিছুই না। কি নিয়ে এটা, কি নিয়ে কি হয়েছে তো সেই জানে। কি কারণে আপনারা কি আমি ওইখানে যাওয়া মাত্রই সে আমার দিকে রয়ে আসে, কেন আসছে সেটা সে জানে। আর নাফিজ আসলে কে? আপনার ভাইয়ের নাম ছিল শেহজাদ হোসেন। নাফিজ হচ্ছিল সাদ্দামের ভাগ্নে, বড় বোন। তার বয়স সে ক্লাস 7 বা 8 এ পড়ে। ওই বিষয়ে আমার মেয়েকে তো ঝুলন্ত অবস্থায় আমাকে সংবাদ একজনের খবর দিয়ে নিল। নেওয়ার পরে আমার মেয়ের ওই যে ঝুলন্ত অবস্থা দেখলাম, তখন শত লোক। পরে আমার নাতির খবর শুনলাম সে মারা গেছে। এখন ঘটনা হচ্ছে যে আমার মেয়ে আত্মহত্যা করতে পারে যে কোনো ঘটনায়, সুখ মনে কষ্ট ভালো মন্দ থাকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাতি কিভাবে মারা গেল, এই কারণে পুলিশ বিষয়টাই যে অপমৃত্যুর জায়গায়, যেহেতু ওনারা সেইটা যেটা ভালো মনে করেছে প্রশাসন, ওনারা সেইটাই করছে, যেহেতু তদন্ত করে বিষয়টা বেরোবে। আমি ওই যে মামলার বিষয়টা জানতাম না, যখন এই যে প্রাণহানির বিষয়টা জানতে পারি, এটা ফেসবুকে দেখেছি, তখন আমি সাথে সাথে জিজ্ঞেস করি ওনার হাজব্যান্ড কোথায় আছেন। তখন আমাকে জানানো হয় যদি তো স্যার যে ইয়াতে আছেন, কারাগারে আছেন, উনি কিছু মামলাতে অ্যারেস্ট আছেন। তো এটা বলেছে। তারপর আমি একটু দেখি বিষয়টা কি পুরো জানার জন্য। তখন দেখলাম যে উনি এপ্রিলের 25 সালের এপ্রিলের 6 তারিখ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হচ্ছে গোপালগঞ্জ থেকে। আমি যেটা জেনেছি, এখানে আমি জানার মতে যেটা আমাকে বলা হয়েছে, এখানে তার বেশ কয়েকটা মামলা আছে, 7টা মামলাতে শেষে ওনাকে আসামি হিসেবে হয়তো সংশ্লিষ্টতা পেয়েছে বা সদস্য হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে। আরেকটা জিনিস দেখেছি, একটা ওয়ারেন্টও দেখলাম যে সদর থানাতে আছে, এটা আমাকে অফিসার ইনচার্জ জানিয়েছেন। ধন্যবাদ।
এটা একটু নজরে এসছে যে একটা মামলার বিষয়ে আমরা দেখেছি যে গোপালগঞ্জ টঙ্গীর একটা মামলা হয়েছিল, ওয়াইফ করেছিল, সেটা হচ্ছে যৌতুক নিরোধক আইনে এটা যৌতুকের বিষয় ছিল যেটা দেখলাম, এবং এর সংক্রান্ত একটা ওয়ারেন্টও হয়েছে আমাকে অফিস ইনচার্জ যেটা জানিয়েছেন। আমি বৃহস্পতিবারেই জানি যে এখানে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং একটা শিশু এবং তার মা, তা আমরা এই বিষয়টা অত্যন্ত মানে দুঃখ ভারাক্রান্ত বিষয়টা নিয়ে, এবং আমরা খুব সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা সহানুভূতি। এরপরে তাদের পোস্টমর্টেম পরবর্তী সময়ে তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না, এটা আমি শুক্রবারে আমি এইটা বিকালে জানতে পারি। প্রথমে আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে আমাকে জানালেন, এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দি সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি, এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে, এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। তো এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা এটা ডিনায়াল করার কোনো সুযোগ নেই বা অসহযোগিতারও কোনো সুযোগ নেই আমাদের। আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং সঠিক পরামর্শটি আমরা দিয়েছি। 16 সালের যে প্যারোল নীতিমালা সর্বশেষ সেখানে 4 নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে যে যেখানে কারাগারে থাকবে সেই কারাগারের সংশ্লিষ্ট জুরিসডিকশনের জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়টি দেখভাল করবেন আর কি। 12 ঘন্টার দূরত্ব যেতে পারবে এরকম কথা, 12 ঘন্টার জন্য মুক্তি দিতে পারবে সেটা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট যেই কারাগারে আছে, ঠিক আছে। এটা আমাদের এটা আমরা জুরিসডিকশনের বিষয়টা তাদেরকে আমরা বলেছিলাম। পরবর্তীতে তারা ব্যস্ততার কারণে আর এই বিষয়ে যশোরে আর করেনি, এটা আমি মিডিয়া সেল থেকে আমি